সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা ২১ রাতের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি এবং আজকে আরও যারা রয়েছেন তাদেরকে শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইশতিয়াক আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার, মাঝে রয়েছেন সেলিম শাহেদ, সাবেক জাতীয় ক্রিকেটার, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন আবু হুরায়রা তামিম, স্পোর্টস ইনচার্জ ইটিভি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, নিঃসন্দেহে আমাদের যে সম্মানিত অতিথি যে প্যানেল আপনারা শুনলেন যারা রয়েছেন স্টুডিওতে, নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বিশ্বকাপ ক্রিকেট টি-20-র কথা বলছি, সেটা নিয়ে আজকে আমরা আলাপচারিতায় যাচ্ছি এবং ইতিমধ্যেই আপনারা হয়তো সেই যে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন, এই কথাটাই বলতে চাই, আমরা পেয়ে গিয়েছি প্রথমবারের মতো, কারণ এর আগে এরকম আনবিটেন চ্যাম্পিয়ন বিশ্বকাপ ক্রিকেটে কখনো পাওয়া যায়নি। আমি আলোচনাটা ইশতিয়াক আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন এই যে পাওয়া, কারণ যে দুটো দল ফাইনালে আসলো দুটো দলই চ্যাম্পিয়ন হলেই অপরাজিত, কারণ এরা এর আগে একটি ম্যাচও হারেনি। এই জায়গাটা আগে একটু শুনে নেই, তারপরে ধাপে ধাপে আমরা বাদবাকি আলাপগুলো করব। ধন্যবাদ। না, প্রথমে বলতেই হয় যে দুই দলই যোগ্য দল, ফাইনালে উন্নীত হয়েছে আনবিটেন। এটা আগে কোনো সময় হয়নি। যেটা বললেন যে যেই চ্যাম্পিয়ন হতো আনবিটেন চ্যাম্পিয়ন হতো এবং প্রত্যাশিত ছিল ইন্ডিয়া যে ভালো খেলবে কিংবা চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল। আমরা অবশ্য সবাই মনে মনে আশা করেছিলাম সাউথ আফ্রিকা যেন চ্যাম্পিয়ন হয়, বিকজ সাউথ আফ্রিকারও একটা খুব উজ্জ্বল একটা ইতিহাস আছে অ্যাজ আ পাওয়ারফুল ক্রিকেটিং নেশন। কিন্তু দুঃখজনকভাবে কোনো সময় তারা বেশ কয়েকবার সেমিফাইনালে গিয়ে, বরং 7 বার সেমিফাইনালে গিয়ে তারা আর এরপরে আর উন্নীত হতে পারেনি এবং চোকার্সের একটা তকমা তারা ইতিমধ্যে তারা অর্জন করেছে বিকজ অফ লুজিং ক্লোজ ম্যাচেস। এবং সাউথ আফ্রিকার অনেক বাঘা প্লেয়ার, বাঘা নাম, তাদের ইতিহাস প্রায় 100 বছরের হবে এবং পাওয়ারফুল ক্রিকেটিং নেশনসের মধ্যে কিন্তু সাউথ আফ্রিকাকে সবসময় মানা হতো। বেশ কয়েক বছর আমরা জানি অ্যাপেটাইটিসের কারণে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে ছিল। তো তারপরে যখন ফেরত আসলো 92-এর প্রথম যখন সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ খেলে, সেখানেও আমাদের মনে আছে যে দুঃখজনকভাবে কোনো রেইন রুলসের কারণে তারা ওটা ম্যাচটা হেরে যায়। পরবর্তীতে বেশ কয়েকবার তারা ক্লোজ ম্যাচেসগুলোতে, এইবার সাউথ আফ্রিকা অসাধারণ ক্রিকেট খেলেছে বেশ। ইনফ্যাক্ট কয়েকটা ম্যাচ তারা ক্লোজ ম্যাচেস থেকে তারা জিতেছে এবং ইন্ডিয়ার সাথে আজকে আমি বলবো যে বেশ ভালোই জমজমাট একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। চোকার্স এই যে তকমাত্রা আবারও তুললেন এখানে, সেটা বললেন, সেই জায়গাটা কি মনে হয় যে এবার সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচে শুরু থেকেই চাপ অনুভব করে খেলছিল? এই খেলাটাতে বলবো না, শেষমেশ রেজাল্ট দেখলে কিন্তু মনে হয় যে তারা ফাইনালি চোখ করলো। অথচ এই পুরা ওয়ার্ল্ড কাপটা যেভাবে তারা খেলেছে, কারণ অনেক কয়টা ক্লোজ ম্যাচেস তারা জিতেছে, যে হাঁটতে হাঁটতে তারা বাংলাদেশের সাথেই দেখেন না কেন, এবং নেপালের সাথে এবং অনেক দলের সাথেই তারা ক্লোজ ম্যাচেসগুলো তারা জিতেছে। ইন্ডিয়ার সাথেও এই আজকে যেভাবে তারা হারলো, তারা কিন্তু একটা আমার মনে হয় জেতার অবস্থায় ছিল যতক্ষণ ক্লাসেন ব্যাটিং করছিল, 30 বলে 30 রান or something like that। তো এই ম্যাচটা হাতে 5টা উইকেট, এই ম্যাচ হারা মানে কি, তারপরে সেই ঘুরিয়ে ফিরে চোকার্জিত হয়ে গেল, ঘুরে ফিরে সেটাই হয়ে গেল। সেলিম শাহেদ, আপনার কাছে আসবো। তার আগে যে নতুন আমরা অপরাজিত চ্যাম্পিয়ন পেলাম, ভারতকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই নিটোল টাটা 21 রাতের পক্ষ থেকে। আপনার কাছে একটু এই জায়গাটাই জানতে চাবো যে সাউথ আফ্রিকাদের তো তকমা রয়েছে চোকার্স, আবার ভারতের ক্ষেত্রে বলা হয় যে তারা চাপের মধ্যে খুব ধীর স্থিরতা একদম মেনটেন করে খেলতে পারে, সেটাই কি ভারত প্রমাণ করলো কিনা? আসলে ভারত যদি আপনি ব্যাটিং, বোলিং দেখেন, ফিল্ডিং দেখেন, মানে একটা টিম জেতার জন্য তো 3টা এরিয়াতে আপনাকে কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে। ভারত কিন্তু 3টা ফিল্ডে, 3টা সেক্টরেই প্রফেশনাল অ্যাপ্রোচ এবং প্রফেশনাল পারফরমেন্স করে আসছে কনসিস্টেন্টলি। তাদের ব্যাটিং দেখেন, ব্যাটিং ডেপথ দেখেন, তাদের বোলিংয়ের স্ট্রেংথ দেখেন, এবং সেই সাথে তাদের গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিং দেখেন। সো ওভারঅল পারফরমেন্স ইজ সিম্পলি আউটস্ট্যান্ডিং। মানে ইন্ডিয়া যদি ওভারঅল পারফরমেন্স দেখেন, এটা তারা ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়াটা। আপনি যদি দেখেন যে একটা স্টেজে 15 ওভারের দিকে
সাউথ আফ্রিকা একদম জিতার মুখে চলে আসে, যে 30 বলে 30 রান। তো টি-20 খেলায় 30 বলে 30 রান, 5 উইকেট হাতে আছে, 6 উইকেট হাতে আছে, সেখান থেকে জেতাটাই স্বাভাবিক। কিন্তু সেখান থেকে ভারত ম্যাচ জিতে বের হয়েছে। এবং স্পেশালি বুমরা যে বোলিংটা করছে, যে 2 ওভারে যে বোলিং করেছে, ওতে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে। এবং এই ধরনের বোলিং এবং সেই সাথে যদি ক্যাচটা দেখেন, যদি আপনি লাস্ট ওভারে যে ক্যাচটা নিল, অসাধারণ ক্যাচ। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু টিম স্পিরিট বাড়িয়ে দেয়, প্লেয়ারদের ভিতরে ইউনিটি আরও বাড়ায়, এবং ম্যাচ জেতার যে স্পিরিট সেটা ইনট্যাক্ট থাকে। তো সেটাই আমরা প্রতিফলন দেখছি ভারতের পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্সে। সেই জায়গাটা দেখছেন। আবু হুরায়রা তামিম, আপনার কাছে আবারও সেই সাউথ আফ্রিকা সম্পর্কেই জানবো। 15 ওভার পর্যন্ত বা একটা পর্যায়ে গিয়ে সবাই ভাবতে শুরু করলো যে এবার বোধহয় একটি নতুন দলকে পেতে যাচ্ছে। অপরাজিত চ্যাম্পিয়ন তো অবশ্যই, কিন্তু নতুন একটি দলও এবার পেতে যাচ্ছে, এমনটাই আমাদের বাংলাদেশের দর্শকরা তো ভেবেই ছিল। চারপাশে সেই ধ্বনি শুনতে পাচ্ছিলাম। সেই জায়গা থেকে ম্যাচ হাতছাড়া হয়ে গেল। তারা কি নিজেদেরকে, আপনিও মনে করছেন, সেই চোকার্স হিসেবে আবারও প্রমাণ করলো? এই ম্যাচ যদি বিবেচনা করেন আপনি, তাহলে অবশ্যই আপনি বলতে পারেন যে তারা চোকার্স হিসেবে নিজে থেকে প্রমাণিত করলো। বাট যেখান থেকে শেষ করছে, মানে আপনি বলতেছেন 15.1 ওভার পর্যন্ত তাদের 5 উইকেটে 151/5 ছিল, এবং আপনার ক্রিজে ছিল ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান। তো সেখান থেকে শেষ করতে না পারাটা ছিল আসলে দুঃখজনক। এটা আসলে মানে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা ইস্তিয়াক ভাই বললো যে 7টা সেমিফাইনাল থেকে তারা কিন্তু এভাবে হেরে এই প্রথমবারের মতো ফাইনাল আসছিল। আমরা আশা করেছিলাম যে প্রথমবার ফাইনাল আইসা তারা ট্রফিটা জিতবে, এবং সেই পর্যায়ে তারা চলে গিয়েছিল। কিন্তু টি-20 ম্যাচ বা যে কোনো ম্যাচেই যে কোনো একটা ভালো জিনিস কিন্তু আপনাকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। যেখানে আপনার ওই ক্যাচটা, যে ফাইনাল ক্যাচটা আপনাকে যে ধরলো, ওই ক্যাচটা কিন্তু আজকের ম্যাচে ভারতকে জিতিয়ে দিয়েছে। ওই ক্যাচটা যদি মিস হতো বা ওই ক্যাচটা যদি রান হতো, তাহলে কিন্তু আমি মনে করি যে সাউথ আফ্রিকা জিততে পারতো। তারপর আমি বলবো যে আসলে সাউথ আফ্রিকার ব্যাড লাকি, 5টা উইকেট থাকা সত্ত্বেও এই 30 রান করতে না পারা, 31 রান, 30 বলে 31 রান করতে না পারা টি-20তে আসলে বর্তমান সময়ে প্রেক্ষাপটে চলে না। তারপর এই উইকেটে, ব্যাটিং সহায়ক উইকেটে, এটা আসলে মানানসই না। আসলে আমি বলবো যে দক্ষিণ আফ্রিকার ব্যাড লাক, এটা দুঃখজনক যে তারা জিততে পারেনি। মিলারের কথা বলছেন, ডেভিড মিলারকে তো বলা হয়ে থাকে ক্রিকেটে, আমরা প্রায়শই এই কথাটা শুনি, কমেন্টেটররা বলেন যে তাকে কিলার বলা হয়, তিনি এমন মারমুখী ব্যাটিং করেন। সেই জায়গাটা থেকে যখন আমরা দেখলাম যে হেনরি ক্লাসেন আউট হয়ে গেলেন, তারপরেই কি সেই ছন্দটার পতন ঘটলো? আসলে যখন ক্লাসেন আর মিলার ব্যাট করতেছিল, তখন দুজনেই ছন্দে ছিলেন। ক্লাসেন আউট হয়ে যাওয়ার পরে মিলারের ছন্দটা আসলে হারিয়ে গিয়েছে, এবং সেখান থেকে কিন্তু তারা ব্যাকফুটে চলে গিয়েছে। সেখান থেকে ব্যাকফুটে চলে যাওয়ার পরে তারা এই ইসে চলে গেছে, যা বিগ হিট করতে পারতেছিল না, এবং হিট করার পরে একটা যখন ভালো ক্যাচ হয়েছে, তখন তারা আরও আসলে নার্ভাস হয়ে গেছে, এবং তারা সেই চাপটা নিতে পারেনি। ফাইনালের চাপটা তাকে নিতে পারেনি, তৃতীয় সেই চাপটাও নিতে পারেনি। আসলে কিন্তু দক্ষিণ আফ্রিকার আসলে এই ফাইনালে হারানোর কিছুই ছিল না, চাপে ছিল ইন্ডিয়ায়। কিন্তু সেই চাপটা তারা ধরে রাখতে পারেনি। ভলে কিন্তু বেশ ভালোভাবেই ধরে রেখেছিল, যে ভারতকে আপনার 176-এ রেখেছিল, 176/7। সেখান থেকে কিন্তু এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জেতা উচিত ছিল, আমি মনে করি। তারা শেষ দিকে এসে চাপটা নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকার জেতা উচিত ছিল, সেই চাপটা তারা ধরে রাখতে পারেনি। আমি তো আবারও বলছি, বাংলাদেশে আমি আশপাশে যাদেরকে খেলা দেখতে দেখেছি, যে যারা বলছিলেন, তারা কিন্তু সবাই এটাই ভাবছিলেন যে দক্ষিণ আফ্রিকা এবার বোধহয় ওই তকমাটা থেকে বের হয়ে এসে তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। যোগ করি যে আসলে দক্ষিণ আফ্রিকা আর ভারত টিমটা যদি আপনি তুলনা করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন অনেক পার্থক্য আছে। যেমন আপনার একাধিক ব্যাটসম্যান আছে ভারতে, আপনার ম্যাচ উইনার, কিন্তু দক্ষিণ আফ্রিকাতে একাধিক ব্যাটসম্যান নেই, 2-3 জন হাতে গোনা, ক্লাসেন, কক, এই ধরনের 2-3 জন। আর আপনার ভারত কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ব্যাট করতে পারে, তাদের বলারও কিন্তু ব্যাটিং করতে পারে। এবং ভারত কিন্তু একসময় ব্যাটিং টিমই ছিল, যে ব্যাটসম্যানরাই টিমটাকে জেতাতো, কিন্তু এখন কিন্তু খুবই সমন্বয় হয়েছে, বোলিং লাইন খুব ভালো হয়েছে, এবং স্পিন বলের পাশাপাশি পেস বল আক্রমণটা খুবই শক্তিশালী হয়েছে, এবং বিশ্বমানের একটা মানে যদি আপনি রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভারতের বলারদেরকে 1-2 থেকে 10-এর মধ্যে অনেক বলারকেই পাবেন। যেমন এবার টুর্নামেন্টও আপনি কিন্তু 1 থেকে 10-এর মধ্যে 3-4 জন ভালো বলার পাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবং আর্শদীপ কিন্তু 17টা উইকেট নিয়ে আপনার ফারুকির সাথে যৌথভাবে 1 নম্বরে আছে। তো এই নিজেদের সব পার্সোনাল পারফর্মগুলো যদি এখন ভালো হয়ে যায়, তখন টিম আসলে উপকৃত হয়, টিম জয় পায়। এখন যদিও রেজাল্ট হয়ে গিয়েছে, তারপরে আসতে চাই ইশতিয়াক আহমেদ, আপনার কাছে শুরুতে যেতে চাই। যখন খেলা শুরু হয়েছিল কোনো ধরনের ফলাফলই হয়নি, কারণ মাত্র খেলা শুরু, কিংবা তারও একটু আগে যদি তাকাই, অনেকেই বলছিল যে আজকে যে পিচে খেলাটা হবে, এটা ভারতের জন্য বাড়তি কোনো সুবিধা বয়ে আনবে না। পুরো খেলা দেখে আপনার কি মনে হয়েছে? প্রফেশনাল ক্রিকেট,
ইন্ডিয়া যেটা সলিম শাহেদ বললো যে ইন্ডিয়ার এমনই একটা দল যেটা শুধু ব্যাটিং বোলিং ফিল্ডিং না, সব ডিপার্টমেন্ট আমার মনে হয় একাধারে এত বেশি প্রফেশনাল। আমরা ব্যাটিংটা যদি আজকে দেখি, অক্ষর প্যাটেলকে আগেও কিন্তু পাঠিয়েছে আমার মনে হয় বাংলাদেশের আগেনস্টে। অক্ষর প্যাটেল অথচ আসার কথা না, কিন্তু তাকে শিবম দুবের আগে পাঠিয়ে দিল, চিফ একটা সর্ট অফ টেল এন্ডার, কিন্তু নট নোন সো মাচ ফর হিজ ব্যাটিং। তাদের ক্যালকুলেশনস, তাদের চিন্তাভাবনা এবং টি-20তে এত বেশি পারদর্শী, আইপিএল খেলে প্লেয়ারগুলা মানে যদি বলি এত ঝানু হয়ে গেছে যে তাদের কাছে মানে সব ধরনের সমস্যার সমাধান আছে এবং সব ধরনের স্কিলস তাদের রয়েছে, সব ধরনের প্ল্যান এক্সিকিউট করার মতো যা যা লাগে প্রয়োজন সব কিছু আছে। এটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখলাম, যেটাতে লাস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছে। অসাধারণ, তারা 10টা মানে সব কটা খেলা জেতার পরে ফাইনালে গিয়ে সাডেন ডেথ, যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন, ওখানে তারা হেরে বসলো। বাট এখানে সবসময় বলে না যে ভুল থেকে আশা করি আমরা শিখতে পারবো, এখানে ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে হাউ প্রফেশনাল দে আর। ভুল থেকেই তারা শিখেছে এবং তাদের খেলাতেই বোঝা গেছে যে যেটা আমি বলছিল যে প্রেশার কিন্তু ইন্ডিয়ার উপরেই। এবং আসলেই যে 13 বছর পরে, কত বছর পরে, 10 বছর পরে 2007 সালে তারা 2007 সালে 2013 সালে যখন তারা লাস্ট পায়, সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, এবং তাদের কাছ থেকে দ্য ওয়ার্ল্ড এক্সপেক্টেড যে এত কিছু থাকার পরেও আইসিসি ইভেন্টে তারা জিততে পারছে না। তারা বাইল্যাটারাল সিরিজ জিতছে সবখানে, যেখানে যেখানে যেসব টুর্নামেন্ট হচ্ছে সেখানে তারা জিতছে। তারা যে নাম্বার 1 সাইড, এখানে কিন্তু কেউ অস্বীকার করছে না। বাট যখনই আইসিসি টুর্নামেন্ট হয় তখনই কোথাও না কোথাও তারা মানে পিছলিয়ে যায় আর কি। বাট আই থিঙ্ক তারা প্রমাণ করেছে really the best side in the world, প্রমাণ করে তারাই চ্যাম্পিয়ন। সেলিম শাহেদ, যদি অধিনায়কের জায়গাটায় আসি, রোহিত শর্মা, তার কথা বলা হয়েছিল যে এটা একদম দেখা গেল যে তাদের যে ক্রিকেটার রয়েছে, সাবেক ক্রিকেটাররা, তারাই বলছিলেন এবার রোহিত শর্মার অধিনায়কত্বে যদি টি-20 বিশ্বকাপ জিততে না পারে ভারত, রোহিত শর্মা মনে হয় সে বার্বাডোসের ওই মহাসাগরে ঝাঁপ দিবে, এরকম করেও তারা মজা করছিলেন। সেই জায়গাটা চাপটা আসলে রোহিত শর্মার উপরে কতটা ছিল? দেখুন, একটা ক্যাপ্টেনের উপরে সবসময় চাপ থাকে, স্পেশালি যদি আপনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হন তাহলে তো তার দাড়ি এমনি পেকে যাবে। এটা সৌরভ গাঙ্গুলিও প্রায় বলতো যে দাদা আমার এমনি দাড়ি পাকেনি, চাপে দাড়ি পেকে গেছে। সো এখন ওই প্রেশারটা নিয়েই তাদের খেলতে হয়। এখন আপনি যখন প্রফেশনাল ফিল্ডে থাকেন, প্রফেশনাল লাইফে থাকেন, স্পেশালি ইন্ডিয়ার যে প্রেশার, যে লেভেল অফ এক্সপেকটেশন তাদের কাছে, সেখানে আপনি বিরাট কোহলির মতো প্লেয়ার ক্যাপ্টেন্সি সরে যে ব্যাটিংয়ে ফোকাস করতেছে, তো যখন রোহিতকে যখন ক্যাপ্টেন করা হয়, এবং রোহিত যেটা করেছে সেটা ও মেনটেন করে গেছে। ইজ এ ভেরি কুল কাস্টমার। তার ব্যাটিং দেখেন, এফার্টলেস ব্যাটিং করে। সে কিন্তু আপনার ওই হট টেম্পার্ড টাইপ পারসন না, কোয়াইট, ঠান্ডা, কুল মেজাজে কাজ করেন এবং সবাইকে নিয়ে বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করেন। সো ওই জিনিসটারই আপনার প্রতিফলন আমরা মাঠে দেখি। এবং তার চেয়ে বড় জিনিস যেটা, যে সে কিন্তু হি লিডস বাই এক্সাম্পল, এবং সে কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করেন এবং প্লেয়ারদের কাছ থেকে বেস্টটা বের করার চেষ্টা করেন। আপনি দেখেন যে সময় সিচুয়েশন, 15 ওভারের যে সিচুয়েশন ছিল, ওই সময় কিন্তু অন্য বোলারকে না এনে তার বেস্ট বোলার বুমরাহকে আনছেন। দ্যাট ইজ দি সাইন অফ গ্রেট ক্যাপ্টেন্সি, নট গুড ক্যাপ্টেন্সি, গ্রেট ক্যাপ্টেন্সি, যে তার বেস্ট বোলারকে এনে উইকেটটা নিতে হবে ম্যাচ জিততে গেলে। কারণ সে জানে যদি উইকেট না নেয় সে ম্যাচ জিতবে না। এই রিয়েলাইজেশনের সাথে সাথে কিন্তু সে তার বেস্ট বোলার যে আছে বুমরাহকে 2 ওভার কনসিস্টেন্টলি বল করে উইকেট ব্রেক থ্রু এনেছে, এবং সেখানে কিন্তু ভারত কাম ব্যাক করেছে। তো এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেনের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটাই প্রতিফলন আমরা আজকে মাঠে দেখছি। এবং আপনি যদি দেখেন যে কনসিস্টেন্টলি ভারত ভালো পারফর্ম করে যাচ্ছে, এবং তার পিছনে রোহিতের অবদান অনেক। মাঠে তো আমরা প্রতিফলন দেখলাম, আপনি কি কোনো রোহিত শর্মার মধ্যে ধোনির কোনো একটা প্রতিফলন দেখতে পান কিনা? দেখুন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, তো প্রত্যেকের মাইন্ডসেট, থিঙ্কিং, অ্যাপ্রোচ, অ্যাপ্লিকেশন কিন্তু কিছু না কিছু ডিফারেন্ট, এক হবে না। ধোনিকে যেমন বলা হতো সুপার কুল, সেরকম ব্যাপারটা রোহিতের মধ্যেও খুঁজে পাই। হ্যাঁ, রোহিতের ভিতরেও ওই কুলনেসটা অবশ্যই আছে, এবং ওর সবচেয়ে বড় জিনিস যে ও সবাইকে নিয়ে বেস্ট বের করার একটা মানসিকতা আছে। আপনি যদি দেখেন যে ওর অ্যাপ্রোচ যেভাবে, ও কিন্তু
মানে বিরাটের মধ্যে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে, রোহিতের ভিতরে কিন্তু এক্সাইটমেন্টটা ম্যাচ জিতলে বা কোনো উইকেট পড়লে খুব হাই হুতাশ কিন্তু করে না, মানে অ্যাজ ইফ ইট ইজ পার্ট অফ দ্য গেম, আমরা জিতার জন্য এসেছি, মানে আমরা হারার জন্য আসিনি, আমার পারপাসই হচ্ছে ম্যাচ জিতা। সো ওই মানসিকতাটা ওর ভিতরে খুব স্ট্রংলি দেখা যায়। আর সবচেয়ে বড় জিনিস যেটা রোহিত শর্মার, সেটা হচ্ছে যে ও সবাইকে নিয়ে বেস্ট বের করে আনতে পারে। কারণ একটা খেলতেও পারেন, খেলাতেও পারেন, কারণ আপনাকে তো 11 জনের কাছ থেকে আপনার বেস্ট পারফরমেন্সটা নিতে হবে, তাহলেই কিন্তু আপনি ম্যাচ জিতবেন, তাহলে কিন্তু আপনি ম্যাচ জিতবেন না। আপনার যদি টিমের ইউনিটি যদি স্ট্রং না থাকে, কারণ ইন্ডিয়াতে বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন ভাষার কথা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেকে নিয়ে ইন্ডিয়ান টিম হয়। কারণ ইন্ডিয়াতে জানেন আপনি কতগুলো স্টেট, এতগুলো স্টেটের বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ছেলেরা আসতেছে, এসে ইন্ডিয়ান টিমে রিপ্রেজেন্ট করছে। তো সবাইকে ইউনাইটেড রাখা এবং সবার কাছ থেকে বেস্ট বের করা এবং সবাইকে এক মাইন্ডসেটের ভিতরে এনে অ্যাপ্লাই করা ইজ নট ইজি জব। সো ওই জিনিসটা রোহিত খুব ভালো করতে পারে। তো এটাই হচ্ছে ডিফারেন্স অন্য ক্যাপ্টেন আর রোহিত শর্মার ভিতরে। মানে সবাইকে একদম সেই কম্বিনেশনে এনে দাঁড় করানো, এটা চমৎকারভাবে তিনি করেন। আবু হুরায়রা তামিম, বিরাট কোহলির ব্যাপারে আলাপ করতেই হচ্ছে। বিরাট কোহলিকে নিয়ে নানান ধরনের কথা ছিল এই পুরো টুর্নামেন্ট জুড়ে, যে তার রান একদম খরায় ভুগছেন, তার ব্যাটে রান নেই, কিন্তু আবার বলছিলেন ক্রিকেটাররাই, ভারতীয় ক্রিকেটাররা বিশেষ করে, যে শেষ ম্যাচে উনি জ্বলে উঠতে পারেন। এবং ধোনির সাথেও তুলনা করা হয়েছিল যে সেই 2011-তে যে ধোনি শেষ একদম ফাইনাল ম্যাচে গিয়ে 91 রানে অপরাজিত ছিলেন, সেরকমই বোধহয় বিরাট কোহলি জ্বলে উঠবেন, সেটা তিনি প্রমাণ করেছেন। তিনি, আমি যদি ভুল না করি, পুরো টুর্নামেন্ট জুড়ে তার সর্বমোট রান ছিল 75, কিন্তু সে শেষ ম্যাচে, এই ফাইনাল ম্যাচে এসে 76 রান করেছেন। এই জায়গাটা কি সত্যিই তাহলে তাদের কথার সেই রিফ্লেকশনটাই পেলাম কিনা আমরা? আমি কিন্তু একটু আগেই বললাম আপনাকে যে ভারত এমন একটা টিম যেখানে মানে ট্যালেন্টের কোনো অভাব নেই, এবং শুধু ট্যালেন্ট না, সুপার ট্যালেন্ট। তারা কিন্তু শুধু তারকা না, মহাতারকা। বিরাট কোহলিও কিন্তু একজন মহাতারকা। মহাতারকা কিন্তু এমনি এমনি হওয়া যায় না, তাকে কিছু করেই মহাতারকা হতে হয়। তো বিরাট কোহলির একটু সময়টা এই ওয়ার্ল্ড কাপের মধ্যেই, ওয়ার্ল্ড কাপের আগেও কিন্তু বিরাট কোহলি ভালো ছন্দেই ছিল। তো এর মধ্যে এই ওয়ার্ল্ড কাপের মধ্যে ভালো করতে পারতেছিল না, কিন্তু তাদের সবার বিশ্বাস ছিল যে বিরাট কোহলি পারবে, এবং সে কিন্তু ফাইনালে ঠিকই এসে আপনাকে 76 রান দেয়। পারফরম্যান্স দেখে আইপিএল পারফরম্যান্স তো আছেই, আইপিএল পারফরম্যান্স পরেও ভালো ছিল, এর পরেও ভালো ছিল, জাস্ট এই টুর্নামেন্টেই তার খারাপ যাচ্ছিল। কিন্তু দেখেন ফাইনাল ম্যাচে এসে ঠিকই সে ম্যাচ উইনিং ইনিংস খেলে ফেললো। এবং এর পাশাপাশি যেটা ইস্তিয়াক ভাই বলতেছিল যে তাদের যে এত অল্টারনেটিভ, এবং শুধু অল্টারনেটিভ না, তাদের যে থিঙ্কিং, আপনি দেখেন যে দুবেকে যে রেখে তারপর আপনার যে অক্ষর প্যাটেলকে পাঠালো উপরে, এটাও কিন্তু একটা কার্যকর ভূমিকা রয়েছে, 47 রান করেছে সে। তো এই জিনিসগুলো মানে তাদের শুধু মাঠেই খেলে না, তাদের মগজও খেলে, তারা নিজের ব্রেন দিয়েও কাজ করে। এবং গ্যালারির সাপোর্ট তো একটা আছে, ভারতের খেলা মানে গ্যালারির অর্ধেকের বেশি দর্শক থাকবে ভারতের, যে সেটা বিশ্বের যে কোনো জায়গায় হোক। সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটাই হয়ে ওঠে ভারতময়, সেইখানে তারা সবসময় এগিয়ে থাকে, এবং খেলার মাঠে তো এগিয়ে ছিলই, যার জন্য তারা জিতছে, যোগ্য দল হিসেবেই জিতছে। ভারতের ক্ষেত্রে আপনি এটা বলবেন কিনা যে তারা যে প্লেয়ারটা নামে 3-এ 4-এ, সে যদি ওপেনিংয়ে নেমে যায় তাও তারা ভালো করতে পারেন, এভাবেই কি আপনি ইঙ্গিতটা করছেন? আমি আসলে সেটাই বোঝাতে চাচ্ছি। আর এবারের বিশ্বকাপে কিন্তু আরেকটা আপনার সমালোচনা হচ্ছে বেশ, এটা যে আইসিসি টুর্নামেন্টে ভারত দলকে একটু সুবিধা দেওয়া নিয়ে অনেক জায়গায় অনেক কথা হচ্ছে। তো এটা কিন্তু আমি বলবো আসলে যে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত বলি, আমার কাছেও একটু মনে হচ্ছে যে আসলে একটু ফেভার পায় ভারত। তো ইসের ক্ষেত্রে, ফিকচারের ক্ষেত্রে একটু সুবিধা পায়, যেমন তাদের একটু রেস্ট ডেটা একটু বেশি পায়, বা জার্নি তাদের একটু কম হয়, এই জিনিসটা ভারত পায়। আর এই জিনিসটা পাওয়াটা আসলে আমি খুব বেশি অন্যায় বলবো না, যে দলটা ভালো করে, যে দলটা 1 নম্বরে থাকে তাকে সবাই একটু ফেভার করেই। তো এটাকে আমি খুব বেশি মানে দৃষ্টিকটু হিসেবেও দেখতেছি না। তো এটা আসলে অন্যরা কিভাবে দেখে আমি বলতে পারবো না, আমি আমার ব্যক্তিগত আইসিসি ফেভার করছে, মানে টুর্নামেন্ট যারা করতেছে তারা, এটা তো আইসিসি টুর্নামেন্টই। ফিকচারের ক্ষেত্রে ইশতিয়াক আহমেদ, আপনি কি এটা মনে করছেন কিনা? একেবারে 100% একমত। আর হবে না কেন? আমার মনে হয় যে পুরো রেভিনিউ 85% যেটা আয় হয়, সেটা তো 85% ইন্ডিয়ান ক্রিকেটের বোর্ডের কারণেই হয়। সুতরাং ওইটুক প্রিভিলেজ ইন্ডিয়ান টিম দেওয়াটা ঠিক না, কিন্তু যে পাচ্ছে ওগুলো কারণেই পাচ্ছে। এবং এই ওয়ার্ল্ড কাপই দেখেন না কেন, ফিক্সচার থেকে শুরু করে, লোকেশন থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, প্র্যাকটিসের ভালো ব্যবস্থার ইয়ে থেকে শুরু করে,
আপনার এমন কোনো সুযোগ সুবিধা নাই যে তারা পায়নি। এই খেলাটা যে হচ্ছে সকালে, সেখানেও তারা বলছে যে এই সুবিধাটা ইন্ডিয়ানরা বলেই তারা পাচ্ছে। এটা হওয়াটা ঠিক না, তবে আপনি যদি অন্যভাবে যদি দেখেন যে এটুকুই তো ফেভার পাচ্ছে, এবং যা রাজস্ব বা আয় হচ্ছে সেটা ইনকাম যা হচ্ছে সেটা তো ইন্ডিয়ান বোর্ডের জন্যই হচ্ছে। সো আমার মনে হয় যে যদি আমরা সমালোচনা করি, পর্যালোচনা করি, যাই করি না কেন, দুই দিক দিয়েই আমাদের দেখাটা উচিত। যোগানদাতা তো একটু ফেভার পেতেই পারে, সেটাই সেই কারণেই হচ্ছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যেটা এতদিন ধরে বলা বলি হচ্ছিল যে মেন ইভেন্টটা তারা জিততে পারছে না, এত কিছু আছে তারপরেও মানে একটুখানি কটাক্ষ করে, আবার একটুখানি কি বলে এটাকে, মানে দ্যাট ইজ ওয়াই দে ওয়ার আন্ডার প্রেশার। এইসব কারণে প্লেয়াররা প্রেশারে ছিল, টিমও প্রেশারে ছিল, বোর্ডও প্রেশারে ছিল, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড কুড সি দ্যাট দে আর ডমিনেটিং ক্রিকেট and they are getting all kinds of privileges, benefits. এখন সময় এসছে মাঠে যেন তারা কিছু করে, সেটা আজকে তারা দেখিয়ে দিল যে ওস্তাদের মার শেষ, সেটা প্রমাণ করে দিল যে আমরা ওরকম ফেভার না হিসেবে না, ওস্তাদের মার শেষ সাথে আমরা আসলে মাঠে খেলেই সেটা পারি। সেই জায়গাটায় বাকি আলোচনা নিয়ে ফিরবো। বিরতির সময় হয়ে গেল, বিরতি নিয়ে আমরা ফিরছি। সম্মানিত দর্শক, নিটোলটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি শেষে আবারও এসে এই আলোচনায় মেতে উঠব। নিঃসন্দেহে আমাদের আলোচনার সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিটোলটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি টি-20 বিশ্বকাপ নিয়ে, এবং টি-20 বিশ্বকাপের এই নবম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন পাওয়া গেল ভারতকে, এবং দুটো দল যারা ফাইনালে খেলেছে তারা যেই চ্যাম্পিয়ন হতো না কেন অপরাজিত হতো, এই কথাটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এরকম রেকর্ড এর আগে নেই, এবং ভারত দলকে আবারও আমরা অভিনন্দন জানাচ্ছি। আলোচনায় আসবো সেই জায়গাটায় ইশতিয়াক আহমেদ, আপনার কাছেই শুনছিলাম, আবারও একটুখানি শুনতে চাই। সেটা হচ্ছে যে ভারতের যে ক্রিকেট আইপিএলের কথা বলা হয় যে এই যে একটা ফ্রাঞ্চাইজি লিগ, এটার মধ্য দিয়ে ভারত নিজেদেরকে এত শক্তিমত্তার জানান দিচ্ছে, বা বিশ্বের নানান ধরনের মানে নানান দেশের প্লেয়ার এসে এখানে খেলেন, সেই জায়গাটাও আসলে তারা অনেক বেশি এগিয়ে গিয়েছেন, এবং সবাই মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা। সত্যিকার অর্থে আইপিএল তাদেরকে শক্তিমত্তার জায়গাটা কতটা বাড়ালো? শুধু ভারতকেই না, আইপিএল এমনই একটা ফ্র্যাঞ্চাইজি, এমনই একটা টুর্নামেন্ট যেটা বিশ্বের সবাই কিন্তু এখানে এসে খেলে, সমান সুযোগ কিন্তু সবাই পাচ্ছে। এর মধ্যে দিয়ে অবভিয়াসলি ইটস হাইলি কম্পারেটিভ, হাইলি প্রফেশনাল, এবং এখানে ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে তাদের ট্যালেন্টও রয়েছে, এবং তারা তাদের প্রফেশনালিজমের কারণে তারা আজকে এই পর্যায়ে এসছে। একমাত্র হয়তো পাকিস্তান বঞ্চিত আইপিএল থেকে, বাট আমি মনে করি যে ফাইনালি India has been able to prove that shorter format-এর খেলাতে তারা বিশ্বের সেরা। শুধু আইপিএল না, সবখানেই কিন্তু টি-20 ফ্র্যাঞ্চাইজি হয়, এবং সবচেয়ে বড় আকারে হয় ইন্ডিয়াতেই। তবে মজার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়াতে এমন কেউ নাই যে সুযোগ পাচ্ছে না, এমনও আছে অনেক ইন্ডিয়ান প্লেয়ার থেকে আর্ন করে, এরকম অনেক প্লেয়ার্সরা আছে। সুতরাং ওই দিক দিয়ে আমি বলবো না যে এই আইপিএল থেকে কেবলমাত্র ইন্ডিয়ানসরাই সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তা না, সবাই পাচ্ছে। বাট এর মধ্যে ইন্ডিয়া হ্যাজ প্রুভ দ্যাট ইয়েস, তারা বেনিফিটেড হয়েছে এবং তারা সেটা কাজে লাগিয়েছে। শক্তিমত্তার জায়গাটা এই জন্যই জানতে চাচ্ছি যে বলা হয় যে ভারত যে একাদশ দেয় বা যে স্কোয়াড ঘোষণা করে তাদের, এই যে এই টুর্নামেন্টের কথা যদি বলি, যে টি-20 বিশ্বকাপ, এই রকম তাদের আরও কয়েকটি স্কোয়াড দেয়া সম্ভব, যেটা যদি বাংলাদেশের সাথে তুলনা করি, যে তাদের তৃতীয় স্কোয়াডও মনে হয় আমাদের একদম যে জাতীয় দল তার সাথে কম্পেয়ার করলেও শক্তিমত্তায় নাও পারতে পারে, এরকম অনেক সমালোচকরা বলে থাকেন। সেইটা কতটা আপনার কাছে যৌক্তিক মনে হয়? না, আমার মনে হয় যে ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তাদের ডোমেস্টিক ক্রিকেট। তাদের যেসব রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, বিভিন্ন ধরনের দিওদার ট্রফি, বিভিন্ন ধরনের যেগুলো সব ট্রফি, আই ডোন্ট নো ওয়েদার দিওদার ট্রফি ইজ স্টিল দেয়ার অর নট, আর অনেক ধরনের তাদের স্টেট লেভেলের টুর্নামেন্টস হয়, কম্পিটিশনস হয়, ন্যাশনাল লেভেলের কম্পিটিশনস হয়, যেখানে, এবং যে কারণে ইন্ডিয়ান যারা ডোমেস্টিক ক্রিকেট খেলে তা আর্থিকভাবে এত সচ্ছল,
এবং যারা ন্যাশনাল প্লেয়ার্সরা এত সচ্ছল যে তাদেরকে বিদেশের মাটিতে গিয়ে খেলার কোনো প্রয়োজন পড়ে না, এবং তারা নিজেরাই বলে যে ডোমেস্টিক ক্রিকেটে যে ধরনের সুযোগ সুবিধা, যে ধরনের উইকেটসে তারা খেলে, বিদেশে গিয়ে তাদের খেলার প্রয়োজন নাই। তাদের ডোমেস্টিক ইয়েস আইপিএল অনেকখানি এটার জন্য রেসপন্সিবল ইন জেনারেটিং রেভিনিউ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি স্ট্যান্ডার্ড ওভারঅল স্ট্যান্ডার্ড ফেসিলিটিস সব কিছু এত বেশি উন্নত মানের ইন্ডিয়াতে, যে জন্য আমার মনে হয় সারা দেশব্যাপী এই যে প্রতিভা বিকাশের জন্য যে সুযোগ সুবিধা, তিনটা টিম আপনি যেটা বললেন যে ভারতের এই একটা বাংলাদেশের জাতীয় দলের সাথে যদি তুলনা করা আমরা, আমার মনে হয় যে আমরা কোথাও নেই বাংলাদেশের, যে আমরা কোনো একটা স্টেট লেভেলের সাথে আমার মনে হয় আমাদের তুলনা করাটা বোকামি হবে। বাংলাদেশ ঠিক আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার মনে হয় এটা ঠিক হবে না যদি আমরা ইন্ডিয়ান কোনো না কোনো কারোর সাথে যদি তুলনা করার চেষ্টা করি। আপনি সেখানে দেখছেন যে একেবারেই বোকামি হবে। সেলিম শাহেদ, আপনাকে যদি জিজ্ঞেস করি যে সেই জায়গাটায় বোকামি আমরা হিসেব করলে বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটে খুব বেশি বলা হয় যে স্পন্সর পায় না, এরকম কথাগুলোও আছে, সেখানে কাজগুলো কি সুযোগ সুবিধাই এটাই মুখ্য কারণ, নাকি রাজনীতি একটি বড় কারণ? আসলে আপনারা মানে আমরা যদি খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখি এবং খেলাধুলা যদি যে স্ট্রাকচারে গ্রো করতে হয়, আমরা যদি ইন্ডিয়াকেই ফলো করি, অন্য দেশ নয় বাদ দিলাম, ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের দেশ, ইন্ডিয়াকে যদি ফলো করি, আজ থেকে 20 বছর আগে আপনি যদি রঞ্জি ট্রফির উইকেট দেখেন বা দিলীপ ট্রফির উইকেট দেখেন, উইকেটগুলো ছিল আপনার স্পিন ট্র্যাক এবং ব্যাটিং ট্র্যাক, যেখানে বল অত মুভ করতো না, শুধু স্পিন হতো, এবং প্যারাডাইজ ব্যাটিং উইকেট হতো, ব্যাটসম্যানরা অনেক রান করতে পারতো, এবং সেখানে পেস বোলার প্রডিউস হতো না। কিন্তু লাস্ট 20 বছর থেকে ধরেন 2000-এর পর থেকে তারা কিন্তু গ্রাস উইকেট করে, এবং গ্রাস উইকেট হওয়ার কারণে অনেক পেস বোলার প্রডিউস করে ইন্ডিয়া। তারপরে ডেনিস লির ক্যাম্প থেকে অনেক পেস বোলার ক্রিয়েট হয়। তো এই ইনফ্রাস্ট্রাকচার এমআরএফ ক্যাম্প যেটা, যে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইকেট, আপনি যদি বাউন্সি উইকেট ক্রিয়েট করেন সেখানে গিয়ে আপনার পেস বোলার তৈরি হবে। মানে ইট শুড বি 50-50 উইকেট ফর ব্যাটসম্যান, স্কিলফুল ব্যাটসম্যান রান করবে, আনস্কিলফুল ব্যাটসম্যান আউট হয়ে যাবে। মানে ইটস এ কনসেপ্ট অফ মেরিটোক্রেসি, মেরিটেরিয়াস প্লেয়ার উইল কাম আপ, নন মেরিটেরিয়াস প্লেয়ার উইল গো ডাউন। তো সেটা তো আপনি প্যারাডাইজ উইকেটে হবে না, যে উইকেটে 50-50 উইকেট হয়, যেখানে ধরেন বোলাররাও মানে হেল্প পাবে, পেস বোলাররা, স্পিনাররাও হেল্প পাবে, ব্যাটসম্যানরাও হেল্প পাবে, বোথ সাইডের যেখানে 50-50 ইকুয়েশনের উইকেট হয়, সেই ধরনের উইকেট হলে কিন্তু ক্রিকেটের ইম্প্রুভমেন্ট হবে। সেই জায়গাটা আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি। আপনি যদি আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা 4 ডে ম্যাচ হয়, বা আমাদের যেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা হয়, সেখানে যে উইকেটগুলো, সেখানে আপনার বগুড়া ছাড়া যেখানে একটু পেসিং সিমিং উইকেট আছে, যেখানে ম্যাচ খুব কম হয়, অন্য কোথাও কিন্তু আমরা সেরকম সিমিং উইকেট পাই না। আপনি যদি মিরপুরে আসেন, ইটস এ টার্নিং ট্র্যাক, সেখানে আপনি গ্রিন টপ বা ওইরকম উইকেট আমরা পাই না। আপনি যদি সিলেটে যান বা চিটাগংয়ে যান, চিটাগং ইজ মোর ব্যাটিং প্যারাডাইস, তো সেখান থেকে আপনি পেস বলার প্রডিউস হবে না। এটার কারণটা কি? বাংলাদেশের পিচ নিয়েও তো বিভিন্ন সময় কথা উঠেছে। এখানে যেটা কাজ হচ্ছে যে এইখানটায় আমাদের দেখুন, আমাদের যে জিনিসটা হয় যে আমাদের প্লেয়ারদের ফিজ, প্লেয়ারদের চার্জেস, এটার উপরে অনেক কিছু হয়, যে প্লেয়ারদের ম্যাচ ফি বাড়াতে হবে, প্লেয়ারদের এটা দিতে হবে, সব কথা। কিন্তু প্লেয়ার হচ্ছে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট এরিয়া ফর দ্য গেম, মানে তারা কি স্টেক হোল্ডার্স, বাট প্লেয়ারদেরকে তৈরি করবে কারা? কোচেস, গ্রাউন্ড স্টাফ, যারা উইকেট তৈরি করে, আম্পায়ার্স। আপনি এখানে একটা এরিয়া যদি সাপোর্ট না পান, আপনার ক্রিকেটের গ্রোথ সেভাবে হবে না। আপনি খেলবেন কিন্তু টপ ক্লাস প্লেয়ার হবেন না। সো টপ ক্লাসের জন্য আপনার উইকেট টপ ক্লাস হতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট টপ ক্লাস হতে হবে, আপনার আম্পায়ারিং লেভেল সেরকম হতে হবে, আপনার কোয়ালিটি ম্যাচ রেফারি থাকতে হবে, আপনার গ্রাউন্ড স্টাফ যারা আছে তারা উইকেটের মেনটেনেন্স সেই লেভেলের হতে হবে, তখন গিয়ে আপনি কোয়ালিটি প্রোডাক্ট পাবেন। কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যাবে, কিন্তু যেটা বললাম না, যে আপনি যে কোনো জিনিসেরই, ধরেন আপনি যে কোনো একটা যদি ম্যানুফ্যাকচারিং কনসার্নও দেন, আপনার ইনপুট, প্রসেস, আউটপুট, ইনপুট যদি কোয়ালিটি হয়, প্রসেস যদি প্রপার হয়, আউটপুটটা স্ট্রং হবে। কিন্তু আমাদের যদি ইনপুট আর প্রসেস যদি আপ টু দ্য মার্ক না হয়, তা আউটপুট কি করে ভালো হবে? আউটপুট ভালো হবে না। কিন্তু আমরা বিভিন্ন সময় আরও কথা শুনি, আউটপুটের চিন্তাটা তো করতে গেলে আরও অনেক আলোচনা আনতেই হবে। কিন্তু তার আগে গোড়ার আলোচনাটা যদি একটু করি, যখন বলা হয় যে না আমাদের পাইপলাইনে লোক নেই, এবং যখন একটা স্কোয়াড ঘোষণা করা হয়, তা নিয়ে যদি সাংবাদিকরাও কোনো সমালোচনা করেন, বা আপনারা যারা একদম ক্রিকেট রয়েছেন, ক্রিকেটের সাথে অনেক একদম জীবনটাই পার করেছেন, তারাও যদি কোনো ধরনের সমালোচনা করেন, তাহলে বলা হয় যে আরেকটি বিকল্প এনে দেখানো হোক, যে যাকে আমি ওপেনিংয়ে নামাতে পারি। এই যে
বিকল্প খুঁজে না পাওয়া, সেটার আসলে কিভাবে বলা যেতে পারে যদি কোনো ধরনের কাজ না হয়, কাজ না করেই বলা যায় কিনা? আসলে বিষয়টা কি, দেখুন বিকল্প সব জিনিসই বিকল্প যে তৈরি করার জন্য, আপনার যদি আজকে তামিম ইকবালের মতো আপনার 5টা ব্যাটসম্যান থাকতো, আর যদি আমার সাকিবের মতো 5টা প্লেয়ার থাকতো, বাংলাদেশও ওয়ার্ল্ড কাপ জিতবে। কিন্তু আমাদের ওই জায়গাটায় ওই জিনিসটা আমরা তৈরি করতে পারিনি। কেন পারিনি এখন আসি, রুট কজ অ্যানালাইসিস। রুট কজে কি, আমার ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা, আমার উইকেট কন্ডিশন ঠিক আছে কিনা, আমার আম্পায়াররা কোয়ালিটি আম্পায়ার আছে কিনা, এবং আমার টোটাল অফ গ্রাউন্ডস ম্যানেজমেন্ট। ক্রিকেট তো শুধু মাঠে খেলা না, ইটস এ ম্যানেজমেন্ট অফ ক্রিকেট। তো ক্রিকেট ম্যানেজমেন্ট আমার এফেক্টিভ ম্যানেজমেন্ট কিনা, আমার টাইম টেবিল ওভারঅল কনসেপ্ট যদি আপনার অ্যাপ্লিকেশন বেটার হয়, আপনি রেজাল্ট আসতে ভালো। যেটা একটু আগে বললাম, আপনার ইনপুট যদি প্রপার হয়, প্রসেস যদি অ্যাজ রিকোয়ার্ড লেভেলের হয়, আপনার আউটপুট ঠিক আসবে। কিন্তু আমাদের ইনপুট আর প্রসেসের ভিতরে কিছু না কিছু গ্যাপস আছে, যেখানে ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে। ওই জায়গাটা আমাদের কাজ করা দরকার। আমরা শুধু মনে করছি যে প্লেয়ারদেরকে আমরা ভালো পে করলে থিংস উইল বি চেঞ্জড, বাট আমার যদি উইকেট কন্ডিশন আপ টু দ্য মার্ক না হয়, আপনি কখনো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওইভাবে প্রডিউস করতে পারবেন না। আমরা কখনোই সেটা প্রডিউস করতে পারবো না। আবু হুরায়রা তামিম, আমরা সাউথ আফ্রিকাকে চোকার্স বলছি, চাপের মধ্যে খেলতে পারে না, তারা সেই সময় চাপে ভেঙে পড়ে। বাংলাদেশের কি অবস্থা, মানসিকভাবে বাংলাদেশ কি খেলতে পারে আসলে? আসলে এক সময় বলা হতো যে অপ্রত্যাশিত দল হলো পাকিস্তান, যে তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটায় দিতে পারে। তা এখন কিন্তু পাকিস্তান আর সেরকম দল নেই, সেটা হয়ে গেছে এখন বাংলাদেশ। বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু ঘটায় দিতে পারে। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, সেটাই। আর একটু আগে যেটা বলতেছিলেন যে রাজনীতিটা কিন্তু আসলে টিমের মধ্যে আছে এবং খুব ভালোভাবে আছে। যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে সাকিব আল হাসান বাংলাদেশের 1 নাম্বার প্লেয়ার। আপনি যদি একটা টিম করেন, প্রথমে যদি একটা প্লেয়ার আপনাকে নিতে বলা হয়, তাহলে আপনি কাকে নেবেন? অবশ্যই সাকিব আল হাসানকে নেবেন। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানের মানের মতো এখনও কোনো প্লেয়ার তৈরি হয়নি। সেই সাকিব আল হাসানকে আপনারা কী করলেন? এমপি বানায় দিলেন। তো ও কি খেলবে না সমস্যা দেখবে এলাকায় গিয়ে? কি করবে? আপনি নিজেই তো ওকে খেলাতে, ও তো আরও 5 বছর ইজিলি সার্ভিস দিতে পারো জাতীয় দলকে। ওকে 5 বছর পরে এমপি হলে হতো না? আপনারা ধৈর্যটা ধরতে পারলেন, আমাদের ধৈর্য আসলে অনেক কম। তারপর আপনি দেখেন সাকিব তামিমের দ্বন্দ্বটা, বোর্ড কেন পারলো না এটা মেটাতে? তামিমের মতো ওপেনিং ব্যাটসম্যান, হ্যাঁ, তামিমের মতো ওপেনিং ব্যাটসম্যান এখনও বাংলাদেশে তৈরি হয়নি। তামিমের এখনও কি খেলার যোগ্যতা নাই বাংলাদেশের দলে? অবশ্যই খেলার যোগ্যতা আমি মনে করি, কিন্তু তাদের দ্বন্দ্বের কারণে তামিম নেই আজকে যার জন্য আপনার এই ছোট ছোট সমস্যাগুলো, মুশফিক নেই, ইভেন আপনার মেহেদী হাসান মিরাজও নেই দলে। তো সব কিছু মিলে এখানে আমার কাছে মনে হয় যে রাজনীতি কিছুটা কাজ করতেছে, এবং এগুলা নিয়ে আসলে এইভাবে যদি হয়, আমাদের তো আপনার সুযোগ সুবিধার অনেক অভাব। তার মধ্যে যেগুলো বের হয়েছে, যারা বের হয়ে আসছে তারা কিন্তু আপনার অনেক ভালো করে, তাদেরকে ঠিকভাবে যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সাফল্য আসবে। আমাদের বলাররা কিন্তু অনেক ভালো করছে। এই যে এই টুর্নামেন্টে রিশাদ 3য় উইকেট শিকারের মধ্যে 14টা উইকেট নিয়েছে 7 ম্যাচে। তো দেখেন, তারপরও আপনার তানজিম সাকিবও ভালো বল করেছে, তাসকিনও ভালো বল করেছে। আপনার এগুলো আমাদের কিন্তু অনেক বড় পাওনা। কিন্তু এই শুধু এইটুকু আমরা সন্তুষ্ট হলে চলবে না, আমাদের সন্তুষ্ট হওয়ার সময় কিন্তু শেষ। আমরা কিন্তু আপনার টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর 24 বছর পার হয়ে গিয়েছে। আমাদের পরে যারা আসছে তারা সেমিফাইনাল খেলতেছে। আমি কখনোই মনে করি না যে আমাদের যে ভালো টিম ওটা, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না। তারা 2টা প্লেয়ার, ওপেনিং 2 ব্যাটসম্যান গুরবাজ এবং ইব্রাহিম দাদরান, এই দুজনেই তারা নিয়ে গেছে। যে ম্যাচটা ইঙ্গিত করছেন, ওই ম্যাচের কথা তো আসলে কম বেশি সবাই বলছে যে বাংলাদেশ সেদিন যদি মানসিকভাবে চাইতো তাহলে এই ম্যাচটা জিততে পারতো। জিততে পারলে কি হতো, সমীকরণটা কি দাঁড়াতো? সেমিফাইনালে তারা যেত না, অস্ট্রেলিয়া চলে যেত না, বাংলাদেশের কোনোভাবে কোনো সমীকরণের মারপ্যাচে কোনো জায়গা থেকে একটা পথ তৈরি হতো, সেটা পরের কথা। কিন্তু জিততে পারতো, এটা কিন্তু এক বাক্যে সবাই বলছে। জিততে পারতো কি পারতো না সেটা পরে, আগে মানসিকতা। আমি কি জিততে চাই না জিততে চাই না? আমার মানসিকতা তো না, আমি জিততে চাই না। আমি তো মাঠে খেলতে চাই, আমি জেতার জন্য খেলতে চাই, আমি আমার মান সম্মান বাঁচানোর জন্য খেলতে চাই। আমি আরেকটু শুনতে চাই, নিঃসন্দেহে এইটা একটু বলেন। আপনি সাকিব আল হাসানের নাম নিয়েই বললেন যে তিনি, তাকে নিতে হবে, যদি একটা স্কোয়াড ঘোষণা করি, আমিও যদি করি, নিতে হবে। তিনি ব্যাট হাতে কিছু রান করতে পারবেন, বল হাতে উইকেট পাবেন, আমরা এটা ধরে নিয়েই বলছি। কিন্তু তারপরও একজন ক্রিকেটার যদি সে খেলতে নেমে তার মধ্যে শুধু ব্যক্তিগত ক্রিকেটটা খেলারই চিন্তা থাকে, টিম ওয়ার্কটা না থাকে, সেইখানে দল ক্ষতিগ্রস্ত হয় কিনা, কারণ সেটার প্রতিফলন কিন্তু অনেক সময় আমরা দেখেছি মাঠে।
অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হয়, শুধু দল ক্ষতিগ্রস্ত না, পাশাপাশি অনেক প্লেয়ারও ক্ষতিগ্রস্ত হয়, তার পারফরমেন্সও নষ্ট হয়। আপনি দেখেন এই যে এবার টুর্নামেন্ট শেষে কিন্তু সাকিব কিন্তু দলকে রেখে একা আগে চলে আসছে। এরকম একাধিক ঘটনা আছে যেটা সাকিব একাধিকবার করেছে, যেগুলো বোর্ডের মানে কঠোরভাবে দেখা উচিত। একটা প্লেয়ারকে আপনি দিনের পর দিন আপনি সুবিধা দিবেন, বাকিগুলোকে দিবেন না, তাহলে অবশ্যই আপনি এর জন্য সাফার করতে হবে। অন্য প্লেয়াররা অবশ্যই মন খারাপ করবে বা করবে। যেমন আপনি সাকিবের কথা স্টেটিভ হচ্ছে, যখন আপনি আইপিএল খেলার জন্য সাকিবকে কোনোভাবেই আপনাকে আটকাতে পারেন না, অন্য প্লেয়ারকে আপনি আটকিয়ে দেন, এনওসি দেন না, তাহলে কিভাবে হবে? আপনি তো আইপিএল থেকে আপনি সবচেয়ে ভালো জিনিস শিখতে পারেন আইপিএল থেকে। আইপিএল হলো পৃথিবীর সবচেয়ে ভালো টুর্নামেন্ট, যেটা মানে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, যেখানে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান, সেরা বলার রাখেন, যেখানে আপনি শিখতে পারবেন। আজকের মুস্তাফিজ যে আপনার ডেথ ওভারে ভালো করতেছে, কোথায় করতেছে? আইপিএল খেলে এসেই তো করতেছে। জি, তো আপনি কেন আইপিএল খেলতে দিবেন না? সেই জায়গাটা আপনি এটা মেনশন করলেন, যেখানে মুস্তাফিজকেও নিয়ে আসা হয়, কেন সাকিবকে কেন আটকানো যায় না, বা তার ব্যাপারে আলাদা কেন চিন্তা ভাবনা হয়, এরকম একটা ইঙ্গিত আপনি করলেন। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই এই জায়গাটা থেকে, যে বাংলাদেশের যদি ব্যাটসম্যানদের কথা বলি, অনেকে সাকিব আল হাসানের ব্যাপারে একটা শব্দ ব্যবহার করেন, জানি না শব্দটা কতটা যৌক্তিক, বলা হয়ে থাকে যে উনি এক ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ দেখান, এবং ওনার এই উদ্ধত্ত একদম বিসিবির সবাই খুব বেশি মেনে নিচ্ছেন। তাতে যেটা হচ্ছে, জুনিয়র প্লেয়াররাও তারা সেই আচরণটা শিখছে না, খেলার থেকে তারা ওই দিকে মনোযোগটা বেশি দিচ্ছেন। এটা সত্যিকার অর্থে কতটা যুক্তিযুক্ত একটি সমালোচনা? না, আমি মনে করি যথেষ্ট এখানে যুক্তি রয়েছে। এখানে আমার মনে হয় বিসিবি সবার ক্ষেত্রে আইন সেম না। এখানে বোঝা যাচ্ছে যে বৈষম্য রয়েছে, বিশালভাবে এখানে বৈষম্য রয়েছে। এবং এখানে যতটুকুই যদি ড্রেসিং রুমের পরিবেশ বলি, প্লেয়ারদের ল্যাক অফ টিম স্পিরিট বলি, ল্যাক অফ টিম বন্ডিং বলি, এবং যেটা প্রতিফলন আমরা মাঠে দেখি, অনেক কিছু এখানে প্রশাসনের বলবো, প্রশাসনকে দায়ী করব। কারণ এটার পিছনে প্রশাসন অবভিয়াসলি, আপনি যদি একটা টিমে কাউকে যদি এক্সট্রা প্রিভিলেজ দেন, সবাই কিন্তু দেশের জন্য খেলছে। এখানে কেউ কিন্তু ইয়েস, হি ইজ এক্সট্রাঅর্ডিনারিলি ট্যালেন্টেড, তার দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন রয়েছে, মানলাম। দ্যাট ডাজ নট মিন হি গেটস, এটা আমরা অন্য দেশে কিন্তু এই জিনিসটা দেখি না। আমাদের প্লেয়াররা দেশের জন্য কতটা খেলে, একটা ম্যাচে উইকেট পড়ে গেছে, আমাদের এখন এত বলে এত রান দরকার, তখন যে স্থিরতার সাথে খেলার কথা, সেই চাপটা নিয়ে কি খেলতে পারেন? সেটা আমি বলবো যে আমাদের সেই স্কিলসটা, ওই লেভেলের স্কিলস আমরা এসে পৌঁছাইনি। এখানে আমি বলবো যে অনেক কিছু করণীয় আছে বিসিবির তরফ থেকে। আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই, সেটা কি দক্ষতার অভাব, যে না পারছি না, চাপের কারণেই পারছি না, যে সেটা হোক মানসিক চাপ, আরও বেশি কাউন্সিলিং দরকার ক্রিকেটারদের, কিংবা হবে যে কিভাবে বের হয়ে আসতে হবে সেই দক্ষতা, তারা দক্ষ হয়ে ওঠেননি, আরও তাদেরকে সেই স্কিল ডেভেলপমেন্ট দরকার ওই জায়গাটা, তাদের খেলার জায়গাটায়, সেইটা কতটা, নাকি মানসিকতাটা এরকমই যে আচ্ছা আমি কেন এত করতে যাব, যেটুকু পারি খেলে চলে গেলাম, এরকম কি না? এতদিন পরে এসে একটা আমি শব্দ যেটা অনেক দিন ধরে আমি ইউজ করতে চাচ্ছিলাম না, কিংবা ইচ্ছা করে করিনি, কমিটমেন্টের আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে আমরা এটা বিশাল রকমের আমার মনে হয় ঘাটতি রয়ে গেছে। কারণ কমিটমেন্ট শব্দটা সহসা ইউজ করা উচিত না। সেখানে হচ্ছে কি, আমি প্লেয়ারদের দেশের প্রতি আনুগত্য, দেশের প্রতি প্রেম কিংবা দেশের প্রতি, সেটা একটা আমি তার মানে আমি একটা কোয়েশ্চেন করছি, সেটা আস্পর্ধা আমার হওয়া উচিত না। আমি যদি খেলার যদি পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, যে যেমন আমরা লিটনের ইনিংসটাই, আমি এটা একটা উৎকৃষ্ট আমি একটা দৃষ্টান্ত দিতে চাই, জানি না আমার সাথে সেলিম শাহেদ কিংবা আমি একমত হবে কি না, যে খেলাটা তার হাতে ছিল, ওই খেলাটা সে যদি, ইফ হি ওয়াজ আ স্মার্ট থিঙ্কার, আমাদের মধ্যে আছে যে টেম্পারামেন্টালি আমরা অতটা ম্যাচিওরড না, আমরা প্রেশার নিতে পারি না, আমরা যদি একবার প্রেশারে। আপনি কমিটমেন্ট শব্দটা এতদিন ব্যবহার করেননি, এখন কমিটমেন্ট শব্দটা ব্যবহার করতেও মনে হচ্ছিল যে আপনার অনেক কষ্ট হচ্ছে, তারপরে আপনি বাধ্য হয়ে ব্যবহার করছেন।
কিন্তু এই যে T20 বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে এসি দেখা গেল যে এরপর আফগানিস্তানের সাথে খেলা রয়েছে বাংলাদেশে, সেখানে না আমরা খেলবো না, বা এরকম কথা আমরা শুনি যে প্লেয়াররা চলে যান, আমি এখন ছুটি নিচ্ছি, যখন তখন ছুটি চাওয়ার এই ধরনের একটি সমালোচনা রয়েছে। হুটহাট একজন বলে দিলেন যে আমরা খেলবো না, আবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবার জন্য তাদের এক ধরনের তাগিদ থাকে। এইটা আসলে কমিটমেন্টের পর্যায়ে পড়ে কিনা? আমি ওটার আমার ওই উত্তরে আপনি তো অনেক সংকোচ করে শব্দটা ব্যবহার করলেন, কিন্তু পড়ে কিনা আমি বলি ওই ম্যাচেই আমরা যে রশিদ খানের একটা আচরণের কথা আমরা যদি তুলে ধরি, যে সে ব্যাটটা ছুঁড়ে মেরেছে, এটা আমরা সবাই দেখেছি। এটা কিন্তু আমার মনে হয় আমরা আজ পর্যন্ত ক্রিকেট জীবনে দেখিনি এরকম একটা ইনস্ট্যান্স যেখানে একটা ব্যাট ছুঁড়ে মেরেছে। কত অধ্যত একটা আচরণ, সেটার জন্য হয়তো বা আইসিসি তাকে পেনালাইজ হয়তো বা করেছে। তো সেটা করেছে কেন? বিকজ হি ওয়ান্টেড দ্যাট এন্ড। তার কমিটমেন্ট ছিল যে সে ওই এন্ডে গেলে সে আইন নিজের হাতে নিবে, সে ব্যবস্থা করবে বাংলাদেশি বোলারদেরকে। ঠিকই 2টা 6 মেরে 19 রান নট আউট করে থেকে সে রানটা এমন একটা পর্যায়ে নিয়ে গেল যেখানে তখনই আমি বুঝে গেছিলাম এটা হাত থেকে আমাদের খেলাটা আমাদের বেরিয়ে গেছে। He was desperate. He was committed to beat the hell out of the Bangladeshi bowlers. He did that. এবং ফলে কি হলো, মাঠে তার বোলিংও দেখলাম। সো দ্যাট ইজ হোয়াট ইউ কল কমিটমেন্ট। আমাদের যদি লিটন দাস যদি খুব প্রথম শটটা খেলে কিন্তু নন স্ট্রাইকার তানজিম সাকিবকে দিল আর তাসকিনকে দিল। নো, ইফ ইউ হ্যাভ দ্য কমিটমেন্ট ইউ টেক দ্য স্ট্রাইক। আমি এমনভাবে প্রথমত যে স্মার্ট থিঙ্কিং নাই, কোথায় আমি রান করে 2টা রান নেব, সে প্রথমত সে 2টা সে বল প্লেস করার মতো সেই স্কিলসটা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি থেকেও থাকে সে থিঙ্কিংটা নাই। আর যদি সে থিঙ্কিংটাও থেকে থাকে সে কমিটমেন্টটা নেই। কারণ আমি 1 রানের জায়গায় 2 রান নিয়ে আমি যদি, বিকজ ম্যাচ তো জেতাবো আমি, ম্যাচ তো সাকিব এবং তাসকিন জেতাবে না, সেখানেই আমার মনে হয় যে সেটুক কমিটমেন্টের আমাদের অভাব ছিল। আমি জাস্ট রশিদ খানের সাথে লিটনের তুলনা করলাম। ওই ম্যাচে ওইটুক আধা ঘন্টার মধ্যে তফাৎটা বুঝে গেছে যে কমিটমেন্ট কার আছে আর কার নাই। কমিটমেন্টের অভাব থাকলে দেশকে ওইভাবে ওন করে আমরা নামি কিনা, যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় তাদেরকে তো ওটা গাইতে বলা হয়, তারপরে সেই প্রশ্নটাও আসলে সাধারণ দর্শক তুলে ফেলে ইমোশন থেকে। সেলিম শাহেদ, যে রাশিদ খানের কথা আসলে এবং তিনি ব্যাট ছুঁড়ে ফেলে দিলেন, ভেতরে কমিটমেন্ট ছিল, হয়তো ইমোশন কাজ করেছে, তিনি ব্যাটটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেটা হয়তো এক ধরনের অধ্যত্ব, কিন্তু কমিটমেন্টটা ছিল। বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে সেই কমিটমেন্ট তো পাওয়া যায়ই না, যেটা এখন আসলে সত্যি আপনারা অনেক সংকোচ করে হলেও বাধ্য খান এই শব্দটা ব্যবহার করতে। কিন্তু বিভিন্ন সময়ে আমি যদি একদম পূর্ববর্তী সেই সময়ের বাংলাদেশের ক্রিকেটের সাথে তুলনা করি, এখন তো সুযোগ সুবিধা অনেক বেশি কিনা আগের তুলনায়, সেই জায়গায় কমিটমেন্টের ঘাটতিটা যদি একটু তুলনামূলক আলোচনা করতেন। দেখুন, কমিটমেন্টের যে ঘাটতি, এই যে বিষয়টা, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কারণ অ্যাকসেপ্টেবল না, কারণ আমাদের প্লেয়াররা এখন কিন্তু সবাই প্রফেশনাল প্লেয়ার। আইদার তারা ক্রিকেট বোর্ডের সাথে অন কন্ট্রাক্টে আছেন, যারা দেশের হয়ে খেলছেন তারা কিন্তু ফুল টাইম কন্ট্রাক্টেড প্লেয়ার উইথ ক্রিকেট বোর্ড, নাম্বার 1। সেকেন্ড থিং, তারা বিপিএল খেলছেন, সেখানেও তারা কন্ট্রাক্টেড প্লেয়ার। তারা প্রিমিয়ার লিগ খেলছেন, সেখানেও তারা কন্ট্রাক্টেড প্লেয়ার। মানে তাদের সোর্স অফ ইনকাম অনেক, টোটালি বিকজ অফ ক্রিকেট। তা আপনার যখন এটা প্রফেশন, তখন আপনার কাজই হচ্ছে রান করা। মানে আপনি 100 করলে ইউ শুড নট বি ফ্ল্যাটার্ড, মানে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু স্কোর 100। আপনার দায়িত্ব হচ্ছে ম্যাচ জেতা, সেই জন্যই আপনি এখানে আছেন। আজকে লিটন বলেন, সাকিব বলেন আর মাহমুদুল্লাহ বলেন, তাদের কাজই হচ্ছে ম্যাচ জিতানোর জন্যই কিন্তু তারা এখানে আছে এত বছর ধরে। রান করাটাই হচ্ছে তার কাজ, উইকেট নেওয়াটাই বোলারের কাজ। আচ্ছা, তানজিম সাকিব বলেন আর রিশাদ বলেন, ওর কাজই হচ্ছে উইকেট নেওয়া, দ্যাট ইজ বাই ইজ দেয়ার। তো এই জিনিসটার যখন আপনার কোহেসিভনেসটা থাকবে, অর্থাৎ ইউনিটি থাকবে, যে আমার অ্যাজ এ টিম হিসাবে, আমি ইন্ডিভিজুয়াল হিসাবে খেলবো না, অ্যাজ এ টিম হিসাবে খেলবো। আমরা কি ম্যাচ জিতিনি? আমরা পাকিস্তানের সাথে জিতেছি না, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি না, আমরা নিউজিল্যান্ডের সাথে জিতেছি না, আমরা সব টেস্ট প্লেইং নেশনের সাথে আমরা জিতেছি। তা আমরা যদি ওই সমস্ত ম্যাচে যদি জিততে পারি, ওইটার কনসিস্টেন্টলি ওই পারফরমেন্সটা আমরা করতে পারি না। কেন পারি না? ওয়ান অফ দ্য রিজনস ক্যান বি উইকেট, নাদার রিজনস ইজ ইউনিফর্ম পারফরমেন্স। ইউনিফর্ম পারফরমেন্স বলতে বোঝাচ্ছি যে উনি ক্লিক করে নেই, আমি ম্যাচ জিতায় নিয়ে যাব, আমি ক্লিক করে নেই, উনি ম্যাচ জিতা নিয়ে যাবেন। এই জিনিসটা আমাদের মধ্যে যত বেটার হবে তত বেটার আমরা পারফর্ম করব। এই জায়গাটা আমাদের কিছু না কিছু ঘাটতি থাকে, কারণ আপনি ওয়ার্ল্ড কোনো প্লেয়ার সব দিন রান করবে না। আজকে দেখেন ইন্ডিয়ার বিরাট 71 মেরে ম্যাচের একটা স্কোরের ফাউন্ডেশন নিয়ে আসছে। ওই দিন
আপনার লিটন 50 করছে, তো লিটন যখন সেট হয়ে গেছে হি ইজ রেসপন্সিবল টু উইন দ্য ম্যাচ, কারণ আপনি সব দিন রান করবেন না, এটাই ক্রিকেট। আজকে ব্রায়ান লারা তাহলে প্রত্যেকদিন রান করতো, ডন ব্র্যাডম্যান এখনো ক্রিকেট খেলতো। সো যেই দিন যে সেট, তার কাজ হচ্ছে ম্যাচ খেলে জিতে শেষ করে জিতে নিয়ে আসা। ওই জায়গাটা আমাদের সে গ্যাপ যদি আছে। ভাবে যে না আমি একটি হাফ সেঞ্চুরি No, no, হাঁকিয়ে no, no, ফেললাম, no. এখন আমার দায়িত্ব শেষ No, no, হয়ে no, গেল, no, no. সেই জায়গাটায় বিপদে পড়ে যায়। শেষ করতে হবে, কিন্তু খেলা তার আগে জিতে নিয়ে আসতে তার হবে, আগে সোজা কথা। আপনাকে শুনে আমাকে বোধহয় শেষ করতে হবে ভারতের এই যে আজকের ফাইনাল ম্যাচ। ভারত এখন চ্যাম্পিয়ন, টি-20 বিশ্বকাপের নবম আসরে এসে সেই জায়গায় আমরা কি শিখতে পারি? যদি বলি যে ভারতের কাছ থেকে তো প্রতি মুহূর্তে শিখবার অনেক কিছুই রয়েছে, কিন্তু এই ম্যাচটা দেখে হলেও আর কি শিখতে পারি? কিন্তু সবচেয়ে বড় জিনিস দেখেন ভারতের কমিটমেন্ট। ওরা কিন্তু আন্ডার এনি সার্কামস্টান্সেস ম্যাচ হারবে এটা মাথায় আনে নেই। যখন 30 বলে 30 রান দরকার, মানে চাপে পড়েও এটা চাপে পড়েও তারা এটা আনে নেই। তার চাপে পড়েও থেকেও কিন্তু এটা হচ্ছে আমাদের মানে ভারতের খেলা থেকে সবচেয়ে বড় শিক্ষা, যেটা তাদের অ্যাপ্লিকেশন দেখেন, ব্যাটিং অ্যাপ্লিকেশন দেখেন, বোলিং অ্যাপ্লিকেশন দেখেন, ফিল্ডিং দেখেন, তিনটে এরিয়ার অ্যাপ্লিকেশন, এবং মেন্টালি কখনো চিন্তা করে না তারা ম্যাচ হারবে। আন্ডার এনি সার্কামস্টান্সেস যখনই সিচুয়েশন খারাপ হয়ে গেছে, তার বেস্ট বোলার সে নিয়ে আসে ফর ব্রেক থ্রু, এবং সেটা তারা করেছে, করে ম্যাচ জিতে বের হয়েছে। পুরো বিশ্ব যেখানে আইপিএল এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এসে অনেক কিছু শিখে, বাংলাদেশের এরাও তো আমি আবু হুরায়রা তামিম, আপনি 30 সেকেন্ডে এইটা একটু বলেন, আমাকে শেষ করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের প্লেয়াররাও তো সেই আইপিএল খেলতে যায়, কিছু কি শিখে ফিরলো? বাংলাদেশের প্লেয়ার তো অবশ্যই শিখে ফিরেছে, মোস্তাফিজকে দেখলেই বোঝা যায়। কিন্তু সাকিব তো এবার জানি, সাকিব তো সবকিছু শিখে শেষ করে এখন এমপি হয়ে গিয়েছে। এখন সাকিবকে আসলে যে এই শেহবাগ বলেছে যে খেলা ছেড়ে দেওয়া উচিত, আমারও মনে হয় যে সাকিবের আসলে অবসরের সময় হয়ে গিয়েছে। আর আসলে যে জিনিসটা আমরা সবাই জানি, সবাই বলতেছে যে আপনার বেশি বেশি টুর্নামেন্ট, বেশি বেশি খেলা হলে প্লেয়ার তৈরি হবে, এটা আমাদের বোর্ড থেকে শুরু করে আমাদের যারা নিচে আছে সবাই জানে, কিন্তু এই পদক্ষেপটি নিচ্ছে না, এটাই হলো ভুল। আপনার শুধু এরা জাতীয় দলকেই ফোকাস করতেছে, আসলে শুধু জাতীয় দলকে ফোকাস করলে হবে না, আমাদের স্কুল লেভেল থেকে শুরু করে সব লেভেলে খেলাধুলা বাড়াতে হবে। এই জায়গায় ফোকাস করলে আমরা পাইপলাইন অবশ্যই অনেক প্লেয়ার পাবেন আপনি, কিন্তু পাইপলাইনে সত্যিকার অর্থে আর আমরা সেই ক্রিকেটার পাবো না। আজকের আয়োজন এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইশতিয়াক আহমেদ আপনাকে, সেলিম শাহেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবু হুরায়রা তামিম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনে আপনারা ছিলেন আমাদের সাথে, এবং আমাদের আয়োজনটা শুরুই হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন ভারতের সেই যে আমরা দেখেছি একদম টিভি স্ক্রিনে, তার পরপরই আমরা এই আয়োজনটা শুরু করেছি, আলোচনা আমরা করবার চেষ্টা করেছি। সেই জায়গায় সত্যিকার অর্থে বাংলাদেশ প্রতি মুহূর্তে তাকিয়ে, বিভিন্ন দেশের দিকে তাকিয়ে যদি টিম ওয়ার্কটাও শেখে, একদম সাধারণ মানুষ সেটা প্রত্যাশা করে, তাহলে বোধহয় বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। কিন্তু বাংলাদেশ সেই জায়গাটা থেকে কতটা এগোতে পারবে? কারণ ক্রিকেট আর রাজনীতি একসাথে আনা যেমন যাবে না, আবার ক্রিকেটের মধ্যে অন্য কোনো প্রফিটও খোঁজা যাবে না। যদি ক্রিকেট এই ক্রিকেটারদের প্রফেশন হয়, তাহলে প্রফেশনালিজমটাই বোধহয় সাধারণ মানুষ দেখতে চায়। আমরাও প্রত্যাশা রাখছি বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক, এবং ক্রিকেটাররাও প্রফেশনালিজম গড়ে নিয়েই কাজটা করে যান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।